আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো এবং জীবন সুন্দরভাবে অতিবাহিত করছো। ইয়াগো বলেছেন, আমাদের জীবন কতকটা বাগান বাড়ির মতো। এ বাগানে যেমন ফুলের গাছ লাগাবে তেমন ফুলে ফুটবে। এটি সম্পূর্ণ তোমার ইচ্ছার উপরে নির্ভর করছে। প্রার্থনা করছি আমার প্রতিটি ছাত্রের জীবন তার কাঙ্ক্ষিত ফুলে ফুলে আনন্দে সমৃদ্ধিতে ভরে উঠুক। এই কামনায় আজকে অনলাইন ভিত্তিক অনার্স প্রথম বর্ষের ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বাণী। আমরা যেখানে পড়ছিলাম সেখানে একটু যাব, সেটি হচ্ছে আমরা মহেন্দ্র এবং আমাদের যে বিনোদিনী আছে তাদের ভিতরে কথোপকথন হচ্ছিল। আমরা যেখানে গত ক্লাসে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে মহেন্দ্র কিন্তু তাকে বলেছে যে যতদিন পর্যন্ত তুমি মরবে না ততদিন পর্যন্ত আমার প্রত্যাশাও কিন্তু মরবে না। এই অংশে আমরা শেষ করেছিলাম। আমরা আজকে এর পরের অংশটি একটু দেখব। আশা করছি তোমরা টেক্সটটি পড়েছো এবং টেক্সট সামনে নিয়েই বসেছো। তো এখানে একটি কথা যে মহেন্দ্র বলেছে যে তোমার জন্য আমি কি না করেছি, এবং আজকে আমার মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, তাদের অশ্রু এই দূর থেকেও আমাকে দগ্ধ করছে, এবং তুমি না মরলে কোনোভাবেই কিন্তু আমি শান্তি পাবো না, এবং বলছে যে তুমি আমার হয়েও না এবং পৃথিবীর আর কারো হয়েও না। তো এরকম একটি কথা বলেছে। তো এই বলে হচ্ছে আমাদের মহেন্দ্র ছুটে বাইরে চলে গেছে। তখন বিনোদিনী সেখানে একলা পড়ে আছে। এরকম একটি জায়গায় ৫১ নম্বর পরিচ্ছেদটি শেষ হয়েছে এবং ৫২ নম্বর পরিচ্ছেদ, সেখান থেকে আজকে আমরা একটু দেখি যে লেখক লিখছেন যে মহেন্দ্র সমস্ত রাত্রি সে ঘুমায় নাই, ক্লান্ত শরীরে ভোরের দিকে তার ঘুম এসছে এবং গত রাত্রের এই যে অসমাপ্ত একটা বেদনা সেটিও মনে হচ্ছে সেই ঘুমের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তো সকাল হয়েছে, তখন মহেন্দ্র ঠিক বিনোদিনী মহেন্দ্রের কাছে আজকে তার মনে হচ্ছে যে একটি স্ত্রীলোক মাত্র, আর কিছুই নয়। তার চারিদিকে সমস্ত পৃথিবীর যে সৌন্দর্য থেকে, সমস্ত কাব্য থেকে, কাহিনী থেকে একটি যে একটি লাবণ্য জ্যোতি তাকে আকৃষ্ট করেছিল, আজকে সেটা তার কাছে কিন্তু একেবারে মায়া মরীচিকার মতো অন্তর্হিত হয়ে গেল। এবং এখন যেটি থাকলো মহেন্দ্রের মনে, সেটি শুধু একটি সামান্য নারী মাত্র তার কাছে অবশিষ্ট থাকলো। যখন সে এত চেষ্টা করেও তাকে লাভ করতে পারলো না, এবং প্রতি মুহূর্তে বিনোদিনী যখন মহেন্দ্রকে পদাঘাত করেছে, দূরে ঠেলে দিয়েছে, এবং এতদিন পরে হচ্ছে মহেন্দ্রের সেই বোধোদয়টা, বোধের জায়গাটি কাজ করেছে, এবং আজকে সকালবেলা তার ঠিক এরকম একটি মনোভাব তার হয়েছে। লেখক লিখছেন যে যে শান্তি, প্রেম এবং স্নেহ তাহার ছিল, তাহাই তাহার কাছে দুর্লভতম অমৃত বলিয়া বোধ হইল। বিহারীর আশৈশব অটল নির্ভর বন্ধুত্ব তাহার কাছে মহামূল্য বলিয়া বোধ হইতে লাগিল। মহেন্দ্র মনে মনে কহিল, যাহা যথার্থ গভীর এবং স্থায়ী, তাহার মধ্যে বিনা চেষ্টায়, বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করিয়া রাখা যায় বলিয়া তাহার গৌরব আমরা বুঝিতে পারি না, তাহা চঞ্চল ছলনা মাত্র। অর্থাৎ এইখানে যে তার বোধ যেটা উদিত হলো, সেই কথাটি লেখক এখানে বলেছেন যে সবসময় কি থাকে যে এই যে বিহারীর একটা আশৈশব অটল নির্ভর একটা তার বন্ধুত্ব ছিল, এবং সেটি কিন্তু মহামূল্য তখন মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে এটি আসলে যেটি যথার্থই গভীর এবং স্থায়ী, সেটিই কিন্তু শেষমেশ টিকে থাকে। তো মহেন্দ্র কহিল, আজ বাড়ি ফিরিয়া যাইব, বিনোদিনী যেখানেই থাকিতে চাহে সেইখানে তাহাকে রাখিবার ব্যবস্থা করিয়া দিয়া আমি মুক্ত হইব। অর্থাৎ এই যে তার পরপরই কিন্তু সে তার মনের ভিতরে একটা আনন্দ অনুভব করেছে, সেটি হচ্ছে যে মুক্তির একটি আনন্দ, একটি যে দ্বিধা ছিল, যে দ্বন্দ্ব ছিল, সেটা কাটিয়ে উঠতে পারার যে আনন্দ, সেটি এখানে সে লাভ করেছে। তো এই মুহূর্তে সে এটা মনে করে সে বিনোদিনীর সাথে কথা বলতে এসছে, বলছে যে তোমার সঙ্গে বিশেষ কথা আছে, আমি বেশিক্ষণ থাকবো না,
কিন্তু বিনোদিনী গত রাতের সেই ঘটনার পরে বলছে যে সে ভেবেছে আবারও মহেন্দ্র তাকে এই কথাগুলোই বলতে এসছে, যার কারণে সে বলছে যে আমি আর তোমার কথা শুনতে পারি না, শুনতে চাই না, এবং আমাকে বিরক্ত করো না, আমাকে একা থাকতে দাও। তখন মহেন্দ্র তার আবারও মনে হয়েছে যে এই যে নিজেকে এত হীন করে ফেলেছি, এত দীন ও দরিদ্র করে ফেলেছি, যে এমন করে আমাকে যে অবজ্ঞা করে দূরে সরিয়ে ফেলা যায়, এই কথাটি তো আমি এর আগে কোনোদিন মনে স্থান দেয়নি, এবং তার অবস্থানও কিন্তু সেরকম ছিল না। এবং আজকে বিনোদিনীর কাছে তার অবস্থান এরকম যে প্রতি মুহূর্তে এই নারী তাকে অবজ্ঞা করছে এবং তাকে প্রতি মুহূর্তে পদাঘাত করছে। তো এখানে আমরা দেখছি যে মহেন্দ্র ব্যাংকে গেল কিছু টাকা উঠানোর জন্য, এবং সেটার জন্য সে আসার জন্য তার মায়ের জন্য ভালো কিছু কিনবে এবং সে তার বাড়িতে ফিরে যাবে, এরকম একটি ব্যাপার। তো অপরদিকে বিনোদিনীর দ্বারে কিন্তু আবারও আঘাত করেছে। তখন বিনোদিনী বিরক্ত হয়ে প্রথম ভেবেছে যে এটি মহেন্দ্রই হবে, যার কারণে সে জ্বলন্ত রোষে সবলে যখন দরজাটা খুলেছে তখনই, এবং খুলে যখন বলছে যে কেন তুমি আমাকে বারবার বিরক্ত করতে আসো, এই কথাটি বলে যখন সে তাকিয়েছে তখন দেখলো আসলে সেখানে মহেন্দ্র নয়, সেখানে দাঁড়িয়ে আছে বিহারী। তো এটা দেখে এবং তার ঘরের সেই যে ফুল সজ্জা যেগুলো শুকিয়ে পড়ে আছে, এগুলো বিহারী দেখে তার মনের ভিতরে আবার একটি বিতৃষ্ণার ভাব এসছে। যখন সে চলে যাচ্ছে তখন বিনোদিনী বলছে যে আজ তুমি যদি বিমুখ হয়ে চলে যাও তাহলে আমি শপথ করে বলছি যে আমি অবশ্যই মরবো। তো তখন হচ্ছে তাকে বলেছে যে তার কিছু কথা শোনার জন্য, এবং শোনে নাই, কিন্তু এখন সে তাকে আবার অনুরোধ করেছে তার কথাগুলো শুনতে। বিনোদিনী বলেছে যে তুমি যে আমার কতখানি অধিকার করেছিলে তা একবার তোমাকে আমি জানিয়েছি, কিন্তু তুমি বিশ্বাস করোনি, কিন্তু আজকে আবার আমি তোমাকে সেই কথাটি জানাতে চাচ্ছি। এবং সে একটি কথা বলেছে যে যে কথা ইতর লোকে বিশ্বাস করতে পারে না কিন্তু তুমি করবে, সেই জন্যে একবার আমি তোমাকে বসতে বলছি। অর্থাৎ ইতর লোক, নিচু শ্রেণী যারা, তারা কিন্তু আমার এই কথা, এই গৃহের যে এই মুহূর্তের যে সজ্জা, এটা দেখে ভুল বুঝবে, কিন্তু তুমি যে বিহারী, তোমাকে তো আমি অনেক উঁচু স্থান দিয়েছি মনের ভিতরে, সেটাই জানি, এবং তুমি অবশ্যই আমি জানি যে আমার কথাগুলো শুনবে, এবং তুমি এই যে ফুলগুলো দেখছো সেগুলো আসলে আমার পূজার ফুল, এবং সেগুলাই তোমাকে পূজা করেই আজকে সেই ফুলগুলো শুকিয়ে পড়ে আছে, অতএব এই ঘরেই তোমাকে বসতে হবে, এখানে কোনো পাপ স্পর্শ করেনি, এরকম একটি কথা বলেছে। তখন আমরা একটা নাটক বা উপন্যাসের ক্ষেত্রে আলোচনার শুরুতে বলেছিলাম যে 5টি কিন্তু সেখানে অংশ থাকে। একটি হচ্ছে তার ভূমিকা অংশ থাকে, এরপরে প্রবাহ থাকে, ক্লাইম্যাক্স বা চূড়ান্ত শীর্ষ যে মুহূর্ত সেটা থাকে, এবং এরপরে যেটি থাকে সেটি হচ্ছে ফলিং অ্যাকশন বা গ্রন্থিমোচন। তো এরপরে এখন আমরা যে অংশটি দেখব এটি হচ্ছে চোখের বালি উপন্যাসের সেই ফলিং অ্যাকশন বা গ্রন্থিমোচন, যেখানে যে জটগুলো এতদিন ধরে তৈরি হয়েছে সেই জটটি এখন ধীরে ধীরে কিন্তু খুলে যাবে। তো কিভাবে খুলবে, বিনোদিনী জিজ্ঞেস করেছে, জানিয়েছে যে আমি গ্রাম থেকে তোমাকে যে চিঠিখানি লিখেছিলাম তা খুলে কোনো জবাব না দিয়ে তুমি মহেন্দ্রের হাত দিয়ে আমাকে কেন ফিরিয়ে দিয়েছিলে। তখন বিহারী বলছে সে চিঠি তো আমি পাইনি। তখন বিনোদিনী আবার বলেছে যে এবারে মহেন্দ্রের সঙ্গে কলকাতায় কি তোমার দেখা হয়েছিল? বলছে যে তোমাকে গ্রামে পৌঁছে দিয়ে পরদিন মহেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল, তারপরেই কিন্তু আমি পশ্চিমে চলে গিয়েছিলাম, তার সঙ্গে আমার আর দেখা হয়নি। তখন বিনোদিনী আবার জিজ্ঞেস করেছে যে তার আগে আরেকটি চিঠি পড়ে তুমি উত্তর না দিয়ে কি আমাকে ফিরিয়ে দিয়েছিলে কিনা? তখন বিহারী বলছে যে না, এরকম তো কখনোই হয়নি। তখন বিনোদিনী আসলে সমস্ত ব্যাপারটি বুঝতে পেরেছে এবং সে স্তম্ভিত হয়ে গেছে, দীর্ঘশ্বাস ফেলে বলছে যে আমি সমস্তই বুঝতে পারলাম, এখন আমার সব কথা আমি তোমাকে বলি, যদি বিশ্বাস করো তাহলে ভাগ্য মনে করবো, আর যদি না মানো তো তোমাকে আমি দোষ দেব না, কারণ আমাকে বিশ্বাস করা আসলেই কঠিন। তো তখন হচ্ছে সেই চিঠির কথাটি সে আরেকটু খোলাসা করে বলেছে যে মহেন্দ্র আমার খোলা চিঠি তোমার ঘর থেকে ফিরিয়ে নেই, কিন্তু আমাকে প্রতারণা করেছে, এবং আমি তখন বুঝেছিলাম যে তুমি আমাকে একেবারেই পরিত্যাগ করেছো। এরপরে আমি একেবারে কিন্তু নিজেকে নষ্ট করে ফেলতে পারতাম, কিন্তু তোমার কি গুণ আছে যে দূরে থেকেও কিন্তু তুমি আমাকে
পবিত্র থাকতে সাহায্য করেছো, যে কারণ তোমার যে পরিচয়টি আমি পেয়েছিলাম সেটি আমার মনে হয়েছে একেবারে সোনার মতো, কঠিন মানিকের মতো আমার মনের মধ্যে রহিয়াছে, আমাকে মহামূল্য করিয়াছে, তোমার এই চরণ ছুঁইয়া বলিতেছি সে মূল্য নষ্ট হয় নাই। অর্থাৎ তার সেই সাধনার কথাটি সে এখানে প্রকাশ করতে পেরেছে। ঠিক এরকম সময় মহেন্দ্র ঘরের দ্বারের কাছে এসে বিহারীকে দেখে একেবারেই চমকে উঠেছে। এখানে আমরা একটি আকস্মিকতার ব্যবহার দেখতে পাচ্ছি, যে ঠিক এই মুহূর্তেই কিন্তু মহেন্দ্র এখানে এসে উপস্থিত হয়েছে, এবং তখন মহেন্দ্র বলছে যে বিনোদিনীকে ত্যাগ করিতে পারে, কিন্তু আর কাহাকেও হাতে ত্যাগ করিতে পারে না, তাহা আজ বিহারীকে দেখিয়া বুঝিতে পারিল। অর্থাৎ এই যে একটু আগে সে বিনোদিনীকে ত্যাগ করে সে তার মায়ের কাছে বউয়ের কাছে ফিরে যাবে, সেই জন্য তাদের জন্য সে কেনাকাটা করতে গেছে, এদিকে যখনই সে আবার বিহারীকে এসে দেখেছে বিনোদিনীর মুখোমুখি, তখনই কিন্তু তার মনে হলো যে বিনোদিনীকে আমি ত্যাগ করতে পারবো, কিন্তু আর কারো আমি তাকে হতে দিতে পারি না। তো এখন সে খুব রোষে সরোষে বলেছে যে এখন তবে রঙ্গভূমিতে মহেন্দ্রের প্রস্থান, বিহারীর প্রবেশ। তো এরকম যখন কথা বলেছে তখন কিন্তু আবারও সেই বিনোদিনীর কাছ থেকে সে যে এই যে দূরে চলে যাচ্ছিল, তার এই আচরণগুলো কিন্তু তার ভিতরে অন্যতম। এখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে সে আবারও তার চরিত্রের পরিচয় দিল, এবং বিনোদিনীর মনের ভিতরে কিন্তু আরো বেশি সেই বিতৃষ্ণা মহেন্দ্রের জন্য তৈরি হলো। বিহারী অপমানের এই যে মাত্রা চলে যাচ্ছে এটা দেখে মহেন্দ্রের হাত চেপে ধরেছে, এবং তখন বলেছে যে তুমি সংযত ভাবে কথা বলো, কারণ বিনোদিনীকে আমি বিবাহ করিব, তোমাকে জানাইলাম, অতএব এখন হতে সংযত ভাবে কথা কও। অর্থাৎ এখন যেহেতু সে আমার স্ত্রী হবে, অতএব তার সম্পর্কে তুমি এখনো আজে বাজে কথা বলতে পারো না। তো এই কথাটি যখন শুনলো, এদিকে বিনোদিনীর কিন্তু খুব একটি চমক জাগলো, এবং বিহারী বলছে যে তোমাকে মহেন্দ্রকে উদ্দেশ্য করে বলছে যে আরেকটি খবর তোমাকে দেওয়া আছে, যে তোমার মা কিন্তু মৃত্যুশয্যায়, এবং সে আর বেশি দিন বেঁচে থাকবে না, এবং আজ রাতের গাড়িতেই আমি যাব, এবং বিনোদিনীও অবশ্যই আমার সঙ্গে যাবে। তো এই কথা যখন মহেন্দ্রকে বলেছে, তো মহেন্দ্র এরপরে আমরা দেখেছি যে সে গৃহে ফিরে গেছে, কিন্তু অপরদিকে যখন বিহারী এদিকে যে কথাটি বলেছে, এটি কিন্তু বিনোদিনীর একেবারে মনের ভিতরে গিয়ে আঘাত করেছে। সে আবারও তার কাছে জিজ্ঞেস করেছে তুমি যা বললে এটি কি আসলে ঠাট্টা? তখন বিহারী বলছে যে না, আমি সত্যিই বলছি যে তোমাকে আমি বিয়ে করবো। তখন বিনোদিনী জিজ্ঞেস করেছে তুমি কি এই পাপিষ্ঠাকে উদ্ধার করবার জন্য করতে চাও? তখন বিহারী বলেছে যে না, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই জন্যই আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন কিন্তু বিনোদিনী বলেছে যে আমি নিন্দিতা, আমি বিধবা, সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করবো, এ কখনোই কিন্তু হতে পারে না। তখন বিনোদিনী আরো বলেছে যে ত্যাগ করিবার অধিকার আমার নাই, কিন্তু গোপনে অনেকের অনেক ভালো করো, তোমার কোনো একটা ব্রতের একটা কিছু ভার আমার উপর তুমি সমর্পণ করো, সেটা নিয়ে কিন্তু আমি থাকতে পারবো, এবং আমি যদি এ কাজ করি, তোমাকে সমাজে নষ্ট করি, তবে ইহজীবনে আর মাথা তুলিতে পারিব না। অর্থাৎ তোমাকে যতই বিহারী বলছে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তারপরেও সেই ভালোবাসার অধিকারে কিন্তু সে বলছে যে আমি সে একটি স্পর্ধা প্রকাশ করেছে, এবং ভূমিষ্ঠ হয়ে বিহারীর পায়ে সে চুম্বন করেছে, কিন্তু তারপরেও বলেছে যে পরজন্মে তোমাকে পাওয়ার জন্য তপস্যা আমি এ জন্মেই করবো, এবং এ জন্মে আমার আসলে চাইবার আর কোনো কিছু নেই। তো তখন বলছে যে তুমি ভুল করো না, এবং আমাকে বিয়ে করলে তুমি কখনোই সুখী হবে না, তোমার গৌরব তো যাবেই, সেই সাথে তোমার যে গৌরব যাবে, সেই জন্যই আসলে আমিও কি হব, দুঃখিত হব, আমি কখনো সুখী হতে পারবো না। অতএব তুমি প্রসন্ন হও, তুমি সুখী হও। ৫৩ নম্বর পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে মহেন্দ্র তার মায়ের ঘরে প্রবেশ করছে, এবং আশা তখন তাড়াতাড়ি বলছে যে এখন তুমি ও ঘরে যেও না। মহেন্দ্র যখন জিজ্ঞেস করেছে কেন, তখন আশা বলেছে যে ডাক্তার বলেছেন যে সুখে হোক দুঃখে হোক তার মনে আঘাত লাগে এরকম কোনো কাজ কিন্তু এই মুহূর্তে করা যাবে না। তো যখন আশার এই আচরণ দেখেও কিন্তু আমাদের মহেন্দ্র বেশ খানিকটা
সচকিত হয়েছে যে কেমন আশার ভিতরে যে সংকোচ একটা ভাব ছিল, সেই ভাবটা কিন্তু এখন আর আশার ভিতরে নেই। সে কেমন একেবারে বাড়ির কর্তৃত্ব সে অনায়াসে গ্রহণ করেছে, এবং কত সহজে মহেন্দ্রকে আজকে সে বলতে পেরেছে যে মায়ের ঘরে তুমি এখনই ঢুকো না, এবং এখানে না তার কোনো সংকোচ আছে, না তার কোনো অভিমান আছে। তো তখন মহেন্দ্রের নিজেকে খুব অপরাধী মনে হলো যে আজকে মহেন্দ্রের বলটা কতখানি কমে গেছে যে আজকে সে আসলে অপরাধী, এবং বাইরে কিন্তু তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এবং মার ঘরে ঢোকারও কিন্তু তার এই মুহূর্তে আর অনুমতি সে পাচ্ছে না। তো এরপর আশ্চর্য, সে আরো আশ্চর্য হয়ে দেখলো যে বিহারীর সঙ্গে আশা কেমন অকুণ্ঠিত ভাবে কথাবার্তা বলছে, এবং তার সমস্ত পরামর্শই এখন মনে হচ্ছে যে তার সাথে, এবং আজকে যে সংসারের একমাত্র রক্ষক, একমাত্র শরীর, সে তাকেই চিহ্নিত করেছে। তো মহেন্দ্র এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটি এরকম যে কিছুদিনের জন্য যে জায়গাটি ছাড়িয়া চলিয়া গেছে, ফিরিয়া আসিয়া দেখিল সে জায়গা ঠিক আর তেমনটি নাই। এটি হচ্ছে কিন্তু এই জগতের বাস্তবতা, যে তুমি যদি কোনো জায়গা ছেড়ে দাও তখন কিন্তু সেই জায়গাটি কিন্তু আবার ফিরে এসে তুমি সেই জায়গাটিতে আর থাকতে পারবে না। এই জন্য বলা হয় যে মানে প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, এবং সে কিন্তু তার মতো করেই সেই জিনিসটা, তোমরা যে পুকুরে ঢিল ছুঁড়ে দেখেছো কখনো, যে পানিটা যেভাবে, সেখানে যদি কচুরি পানা থাকে, ছোট ছোট যে লতা গুল্ম থাকে, সেগুলো সরে যায়, এবং সময়ের ব্যবধানে সেটা কিন্তু আস্তে 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 আবার সেটা ভরে যায়। তো এখানে সেরকমই একটি কথা, যে মহেন্দ্র যে জায়গাটি কিন্তু ছেড়ে দিয়ে গিয়েছিল আজকে এসে, সে কিন্তু তার সেই জায়গাটি আর অধিকার করতে পারছে না। তো এখানে আমরা দেখলাম তারপরে তাদের যাই হোক অনুমতি নিয়ে আমাদের মহেন্দ্র ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো, এবং মহেন্দ্র তার মায়ের পায়ের কাছে মাথা রেখে পা ধরে পড়ে থাকলো। তো তখন অন্নপূর্ণা সেখানে একটু মিনিমাইজ করার চেষ্টা করেছে, বলেছে যে মহেন্দ্রকে যদি তুমি উঠতে না বলো তাহলে তো সে উঠতে পারছে না। তখন রাজলক্ষ্মী তাকে উঠতে বলেছে, এবং আমরা এই অংশে দেখেছি যে রাজলক্ষ্মীর শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অত্যন্ত খারাপ। তখন মহেন্দ্র তার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, বলেছে যে মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো তখন আমাদের রাজলক্ষ্মী যে কাজটি করেছেন, সাধারণত মা যে কাজটি করে থাকে সেটাই করেছেন। উনি তার বৌমাকে ডেকেছেন এবং বলছেন যে আজ আর কোনো লজ্জা করো না, এবং মোহিনীর উপরেও তুমি কোনো অভিমান রেখো না, আজকে আমার পাশে এসে তোমরা দুজন বসো। তো তারপরে আমরা দেখেছি যে রাজলক্ষ্মী নিজের হাতে আশাকে মহেন্দ্রের হাতে তুলে দিয়েছে, এবং তাকে বলেছে যে আমার এই মাকে তোর হাতে দিয়ে গেলাম মোহিন, আমার এই কথাটি মনে রাখিস, তুই এমন লক্ষ্মী আর কোথাও পাবি না, মেজ বউ এসে ইহাদের একবার আশীর্বাদ করো, তোমার পুণ্যে ইহাদের মঙ্গল হোক। অর্থাৎ উনি দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং তখন বিহারীকে উনি ডেকেছেন এবং বলেছেন যে বাবা এসো, তুমি মহেন্দ্রকে একবার ক্ষমা করো। তো এখানে আমরা দেখতে পেলাম যে মোটামুটি একটু উপসংহারে যেটি হয় সাধারণত গল্প উপন্যাসে, সেখানে একটু মিলিয়ে দেবার চেষ্টা করা হয়, ঠিক সেরকম ভাবেই এখানে মিলিয়ে দেবার চেষ্টা করা হয়েছে, এবং প্রত্যেকের সাথে মিলে যাওয়ার চেষ্টা করছে। এবং একটা সময় যখন আশা মহেন্দ্রকে উপরে ঘুমোতে পাঠিয়ে দেওয়া হলো, তারপরে বিহারী অন্নপূর্ণা সেখানে ছিল, এবং বিনোদিনীর কথা বলা হলো, এবং বিনোদিনী কিন্তু সেই রাজলক্ষ্মীর কাছে এসছে, এবং সেখানে সে ক্ষমা চেয়েছে, এবং রাজলক্ষ্মী তাকে ক্ষমা করেছে, এবং বলছে যে সেখানে এরপরে অন্নপূর্ণার সাথে আমাদের বিনোদিনীর কথা হয়েছে। তো বিনোদিনী বলছে, পিসিমা, আমি তোমার সেবা করবো, ঈশ্বর সাক্ষী, আমার হতে তুমি কোনো অনিষ্ট আশঙ্কা করিও না। তো তখন আশাকে দেখে বিনোদিনী উঠিয়া দাঁড়াইলো, কহিল, আজ আমি আমার সমস্ত অপরাধ দিয়া তোমার আশ্রয় গ্রহণ করিলাম, আর কেউ আমাকে দূর করিতে পারিবে না, কিন্তু তুমি যদি বলো যাও, তো আমাকে এখনই যাইতে হইবে। অর্থাৎ বিনোদিনীকে আবারও যখন সেই রাজলক্ষ্মী বা অন্নপূর্ণা তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে, তো সেখানে যখন আশার সাথে এখন বিনোদিনীর যে একটা দূরত্ব তৈরি হয়েছে,
তো সেই অংশটার কথাই বলেছেন যে বিনোদিনী বলছে যে আর সমস্ত কে কি বলছে সেটি বিষয় না, কিন্তু তুমি যদি আমাকে যাও বলো তাহলে কিন্তু আমাকে এখনই চলে যেতে হবে, আমি আর থাকতে পারবো না। তবে তবে তুমি সে বলেছে যে তাকে যাতে আর তাকে দিয়ে আর কোনো অনিষ্ট হবে না এই ব্যাপারে যেন আশা নিশ্চিন্ত থাকে। তো তারপরেও যাই কিছু হোক না কেন মহেন্দ্র একদিন ভালোবাসিয়াছিল ইহাকে, এখনো হয়তো মনে মনে ভালোবাসে, কথা তাহার বুকের ভিতর ঢেউয়ের মতো ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এখানে আশালতার কথা বলা হয়েছে এবং তার আশঙ্কা যে মহেন্দ্র যখন জেগে উঠবে এবং তখন যখন বিনোদিনীকে আবার সে এইখানে দেখবে তখন তার আসলে কেমন মনে হবে। তো এরপরে আমরা দেখেছি যে অন্নপূর্ণা আশার সাথে কথা বলেছে। উনি এখানে একটি কথা বলেছেন যে চুনি যদি চুনি হচ্ছে আমাদের আশালতার ডাক নাম, যদি সুখী হইতে চাস তবে সব কথা মনে রাখিস না, অন্যকে দোষী করিয়া যেটুকু সুখ দোষ মনে রাখিবার দুঃখ তাহার চেয়ে ঢের বেশি। অর্থাৎ দোষটা যদি মনের ভিতরে পুষে রাখি তাহলে হচ্ছে সেই বেদনাই কিন্তু তুমি অনেক বেশি মুহ্যমান থাকবে, এরকম একটি কথা বলার চেষ্টা করেছেন উনি। তাকে একটি উপদেশ দিয়েছেন এরকম যে তুই যদি না ভুলিস তবে অন্য কেউ স্মরণ করাইয়া রাখিবি, তুই নিজের ইচ্ছায় না পারিস, আমি তোকে আজ্ঞা করিতেছি তুই বিনোদিনীর সঙ্গে এমন ব্যবহার কর যেন সে কখনো তোর কোনো অনিষ্ট করে না এবং তাহার দ্বারা তোর কোনো অনিষ্টের আশঙ্কা না। অর্থাৎ বিনোদিনীর সাথে এখন তার আচরণটা কেমন হবে, কতটুকু হলে স্বাভাবিক থাকা যায় সেটি আসলে উনি তাকে পরামর্শ দিয়েছেন এবং তাকে মনে করতে হবে যে তার দ্বারা কোনো অনিষ্টের আশঙ্কা নাই এরকম একটি ভাব তাকে দেখাতে হবে। এবং সেখানে উনি আরো বলেছেন যে গোপন কটাক্ষেও কখনো মহেন্দ্রের এই যে ভাবটা কিরকম সে এবং বিনোদিনীর ভাবটা কিরকম সেটা যেন সে কখনো দেখার চেষ্টা না করে। এবং মহেন্দ্র যখন জানবে যে সে তাকে সন্দেহ করছে না তখন কিন্তু তার সেই যে ভাঙনের যে দাগটা সেটি আস্তে আস্তে মিলিয়ে যাবে। তো এরকম উপদেশ এখানে দেওয়ার পরেও আমরা দেখেছি যে আশালতার মনের ভিতরে যে ক্ষোভ যে দ্বন্দ্ব সেটি কিন্তু ছিলই এবং এটি স্বাভাবিক। এখানে আরেকটি কথা আছে সেটি এরকম যে অধিকার লাভের যে মর্যাদা সেই মর্যাদা রক্ষা করিতে হইলে অধিকার প্রয়োগকে সংযত করিতে হয়। অর্থাৎ এটি ব্যাখ্যায় অনেক সময় এসে থাকে যে বিহারী বিনোদিনীকে ভালোবাসে, বিনোদিনী বিহারীকে ভালোবাসে, এটি যখন বিনোদিনী জানতে পেরেছে তো সেই যে ভালোবাসা যে স্বীকার করে নিয়েছে, এখন স্বীকার করে নেওয়ার ফলে মানে ইচ্ছা মতো কিন্তু আর সেই অধিকারটা এখন আর খাটানো যাচ্ছে না, এই কারণে যে অধিকার লাভের যে মর্যাদা আছে তো সেই মর্যাদাকে যদি আমরা রক্ষা করতে চাই তখন কিন্তু আমরা কতটুকু অধিকার প্রয়োগ করব সেই ব্যাপারে কিন্তু আমাদের সংযত হতে হবে বা বিচার বিবেচনা করে আমাদের সেই অধিকারটা প্রয়োগ করতে হবে। অধিকার থাকলেই সেখানে যথেচ্ছাচার ভাবে অধিকার কিন্তু খাটানো যাবে না। সেটি বলছেন যে ভোগকে খর্ব করিলেই সম্পদের যথার্থ গৌরব, এটিও ব্যাখ্যার জন্য তোমরা আন্ডারলাইন করে রাখো। তো এরপরে আমরা একেবারে প্রায় শেষের দিকে এখানে বিহারী যখন বলেছে যে বিনোদিনীকে বিবাহ করিব এমন একটা কথা উঠিয়াছিল, কাকিমার সঙ্গে সেই সম্বন্ধে আমি কথাবার্তা শেষ করিতে আসিয়াছি, এটা সে মহেন্দ্রকে বলেছে এবং মহেন্দ্র প্রবল শক্তি প্রয়োগ করে সংকোচ দূর করলো এবং বলল যে বিহারী এ বিবাহের কোনো প্রয়োজন নাই। তখন অন্নপূর্ণা বলছে যে এ বিবাহের প্রস্তাবে কি বিনোদিনীর কোনো যোগ আছে? তখন বিহারী বলছে যে কিছু মাত্র না, যে এরকম একটি প্রস্তাব। তো তখন বলছে যে বিহারী বলছে যে মহেন্দ্র যখন বলছে যে এরকম একটা প্রস্তাব দিলে নিশ্চয়ই বিনোদিনী সেটা গ্রহণ করবে, কিন্তু বিহারী বলছে যে মহিন্দা আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়াছি, সে লজ্জার সঙ্গে তাহা প্রত্যাখ্যান করিয়াছে। তো এই কথাটি শুনে কিন্তু আমাদের মহেন্দ্র একদম চুপ করে গেছে। আমাদের ৫৪ নম্বর পরিচ্ছেদে আমরা দেখছি এখানে রাজলক্ষ্মী মৃত্যুবরণ করেছে। তবে মৃত্যুবরণ করার আগে তিনি একটি কথা মহেন্দ্রকে ডেকে বলেছেন যে বিনোদিনীর কথা বলেছে যে তাকে তোদের সংসারের ভিতরে রাখিস না, তোরা
তোর প্রতি আমার এই অনুরোধ। অর্থাৎ বিনোদিনীকে আর কোনোভাবেই যাতে মহেন্দ্র তার সংসারের ভিতরে না রাখে, এইরকম একটি কথা অনুরোধ কিন্তু সে করেছে। কারণ সে জানে যে এই জটিলতা যেটি তৈরি হয়েছে, বিনোদিনী যদি এখানে অবস্থান করে তাহলে সেই জটিলতা কোনোদিনও কাটবে না, সেই জটিলতা থেকেই যাবে। তো এরপরে উনি ওনার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা করে দিয়েছে। তার ভিতর থেকে রাজলক্ষ্মী আমাদের বিনোদিনীকে 2000 টাকা তাকে দিয়ে গেছে। তো এরপরে 55 নম্বর অর্থাৎ শেষ পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে রাজলক্ষ্মীর শ্রাদ্ধ হলো এবং তখন মহেন্দ্র বিহারীকে ডেকে বলছে যে ডাক্তারি তো আমি জানি, তো তুমি যে কাজ আরম্ভ করো আমাকেও তুমি তার ভিতরে রাখতে পারো। তো এখানে আরো অনেক ধরনের কথা হয়েছে। বিনোদিনী তখন বিহারীকে বলছে যে শুনলাম গরিবদের চিকিৎসার জন্য গঙ্গার ধারে তুমি একখানি বাগান লইয়াছ, আমি সেখানে তোমার কোনো একটা কাজ করিব, কিছু না হয়তো আমি রাধিয়া দিতে পারি। অর্থাৎ তুমি যে কাজই করো না কেন সেখানে আমাকে রাখো এবং সেটি যত সামান্যই কাজ হোক না কেন আমি সেটি করতে পারবো। তো যাই হোক, এখানে আমাদের অন্নপূর্ণার কাছে এসে আমাদের বিনোদিনী তার কাছে আশ্রয় প্রার্থনা করেছে এবং বলছে যে আমি পাপিষ্ঠা বলে তুমি আমাকে ঠেলে ফেলো না এবং তুমি আমাকে তোমার কাছে আশ্রয় দাও। তখন অন্নপূর্ণা তাকে তার সঙ্গে নিয়ে যেতে রাজি হয়েছে যে তারা কাশিতে চলে যাবে। তো কাশিতে যাওয়ার দিন যখন চলে আসলো, তখন বিহারীর সাথে যখন আমাদের বিনোদিনীর কথা হচ্ছে তখন বিহারী তাকে জানিয়েছে যে ইংরেজিতে একটা ইংরেজদের ভিতরে একটা প্রবাদ আছে, তারা প্রিয়জনের এক গুচ্ছ চুল তার কাছে রেখে দেয় স্মরণ করার জন্য। তো বলছে যে এরকম যদি তুমি আমাকে কিছু দাও তাহলে হচ্ছে আমি তোমাকে তোমার কাছে সেটি চাই। তো বিনোদিনী রাজি হয়নি এবং তার কাছে যে 2000 টাকা তাকে দিয়ে গিয়েছিল আমাদের রাজলক্ষ্মী, সেই টাকাটা সে বিহারীকে দিয়েছে এবং বলেছে যে তোমার কোনো কল্যাণকর কাজে যদি এটি লাগে তাহলে সে খুব খুশি হবে এবং বলছে যে তোমার দেওয়া একটি চিহ্ন আমার কাছে আছে, সেটি আমার অঙ্গের ভূষণ। সেই যে তাকে সে একদিন যে বিহারীকে ডাকতে গিয়ে যখন ধাক্কা লেগে পড়ে গিয়েছিল এবং তার যে কেটে গিয়েছিল সেটি দেখেই তাকে কিন্তু সেটি বলেছে। তো এরপরে মাসিমার লেখক বলছেন যে মাসিমা যতই উপদেশ দিন না কেন আশা কিন্তু বিনোদিনীর সম্বন্ধে তার মনকে একেবারেই নিষ্কণ্টক করতে পারেন না এবং মনুষ্য যে চরিত্র সেই চরিত্রে এটাই কিন্তু স্বাভাবিক, এটি কিন্তু আমি আগেও বলেছি। তো শেষ যে প্যারাটি আছে এখানে যে আমাদের অন্নপূর্ণার সাথে আমাদের বিনোদিনী কাশিতে চলে যাচ্ছে এবং সেখানে আশার সাথে বিনোদিনীর যে কথাটি হচ্ছে সেখানে সে বলেছে যে এক সময় তুমি আমাকে ভালোবাসিয়েছিলে, এখন সুখের দিনে সেই ভালোবাসার একটুখানি আমার জন্য রাখিও ভাই, আর সব ভুলিয়াছে। মহেন্দ্র তখন এসে প্রণাম করেছে এবং বলছে বৌঠান মাপ করিও। তাহার চোখের প্রান্তে 2 ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। বিনোদিনী কহিল তুমিও মাপ করিও ঠাকুরপো, ভগবান তোমাদের চিরসুখী করুন। এখানেই হচ্ছে আমাদের চোখের বালি উপন্যাসটি শেষ হয়েছে। তো আমরা পুরো উপন্যাসটি পড়ে শেষ করলাম। আমি আশা করছি তোমাদের উপন্যাসটি ভালো লেগেছে এবং এই উপন্যাসটি যখন লেখা হয়েছে তখন কিন্তু এটি মানে বাংলা উপন্যাস সাহিত্যের সম্পূর্ণ একটি নতুন ধারার কিন্তু জন্ম দিয়েছিল এবং উপন্যাসটি আজও কিন্তু সেই পথ নির্দেশকের ভূমিকা পালন করে আসছে। যে পরিবেশ রচনা, যে চরিত্র নির্মাণ, যে অনিবার্য যে ঘটনাক্রম এখানে আছে, তার যে ভূমিকা, হৃদয় বৃত্তি এবং যে বুদ্ধির প্রয়োগে উপন্যাসের যে গতিপথ আমরা দেখতে পেয়েছি এবং অত্যন্ত তার যে সামঞ্জস্য সেটিকে কেউ কেউ বিস্ময়কর বলেছেন। এটি যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল যে বঙ্গদর্শনের নবপর্যায়ে 1901 সালে, তখন কিন্তু রবীন্দ্রনাথের বয়স ছিল 40 বছর। এর আগে আমরা দেখেছি যে বাংলা উপন্যাস সাহিত্যে প্রবলভাবে বঙ্কিমের কিন্তু প্রভাব ছিল এবং সেটি কিন্তু স্বর্ণযুগ ছিল। তো স্বাভাবিকভাবে এই বঙ্কিমের দ্বারা
তখন লেখকরা প্রভাবিত হয়েছেন, এটি খুবই স্বাভাবিক। রবীন্দ্রনাথও প্রভাবিত হবেন, এটিও খুব স্বাভাবিক। এবং বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু ধারাবাহিকভাবে বিষবৃক্ষ প্রকাশিত হয়েছিল, এবং বিষবৃক্ষের যে প্রভাবটি তখন ছিল সেই সময়কার সমাজে, তখন বাঙালি পাঠকদেরকে যেভাবে আলোড়িত করেছিল এই উপন্যাসটি, তো এটি কিন্তু খুব উল্লেখযোগ্য একটি ব্যাপার ছিল। এছাড়া এই নবপর্যায়ের যে বঙ্গদর্শনের সম্পাদনার দায়িত্ব যখন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে এসে পড়েছিল, তখন কিন্তু স্বাভাবিকভাবেই যে একজন সম্পাদক, একজন লেখক চাইবেন যে নতুন কোনো কিছু সৃষ্টি হোক, যাতে সেখানে পুনরাবৃত্তি না হয়। তো এই নতুন পত্রিকায় রবীন্দ্রনাথ যখন অত্যন্ত সচেতনভাবে চোখের বালি উপন্যাসটি লিখছেন, তো এই উপন্যাসের সংলাপের মধ্যে কিন্তু আমরা বিষবৃক্ষের উপন্যাসের কথাটি কিন্তু আমরা পেয়েছি। এটি তোমরা যখন আবার আরেকবার পাঠ করো, তখন দেখবে যে বিষবৃক্ষের কথা সেখানে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে বিষবৃক্ষের কথা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কিন্তু ভুলতে পারেননি, এবং প্রতি মুহূর্তেই কিন্তু উনি সচেতন ছিলেন। এবং এই উপন্যাসের যে ধারা, সেটিকে অতিক্রম করে বা সেটি থেকে বের হয়ে এসে যে নতুন কিছু লিখতে হবে, সেরকম একটি ব্যাপারও হয়তো কবিগুরুর মধ্যে ছিল। তো বাংলা সাহিত্যের শুরু আমরা যদি বলি যে বিষবৃক্ষ, সেটা কিন্তু পরবর্তীতে এসে আমরা চোখের বালির যে যুগ, এবং এই চোখের বালির এই যে পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি, চরিত্র নির্মাণ, কলাকৌশল, সেইগুলার ভিতরে কিন্তু পরবর্তীতে কিন্তু একে কেন্দ্র করে আবার আমরা শরৎচন্দ্রে এসেও কিন্তু আমরা পেয়েছি তার চরিত্রহীন, তার গৃহদাহ যে উপন্যাসগুলো আছে সেগুলাতে। তো শরৎচন্দ্র, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু এই যে প্রবল যে একটা এই ধারার যে আঁচটা, সেটি কিন্তু তিনি অনুভব করতে পেরেছিলেন। এবং এই প্রসঙ্গে উনি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি কিন্তু ভাষণ উনি পাঠ করেছিলেন। সেটি এরকম ছিল যে তারপরে এলো বঙ্গদর্শনের নবপর্যায়ের যুগ, রবীন্দ্রনাথের চোখের বালি তখন ধারাবাহিক প্রকাশিত হচ্ছে, ভাষা ও প্রকাশভঙ্গির একটা নতুন আলো এসে যেন পড়লো, চোখে পড়লো। সেদিনের সেই গভীর ও সুতীক্ষ্ণ আনন্দের স্মৃতি আমি কোনোদিন ভুলবো না। কোনো কিছু যে এমন করে বলা যায়, অপরের কল্পনার ছবিতে নিজের মনটাকে যে পাঠক এমন চোখ দিয়ে দেখতে চায়, এর পূর্বে কখনো স্বপ্নেও ভাবিনি। এতদিনে শুধু কেবল সাহিত্যের নয়, নিজেরও যেন একটা পরিচয় পেলাম। অনেক পড়লেই যে তবে অনেক পাওয়া যায়, একথা সত্য নয়। ওই তো বছর খান কয়েক পাতা, তার মধ্যে দিয়ে যিনি এত বড় সম্পদ সেদিন আমাদের হাতে পৌঁছে দিলেন, তাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা পাওয়া যাবে কোথায়। অর্থাৎ এই যে চোখের বালির প্রসঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে এরকম একটি মন্তব্য লিখেছেন, সেটিও কিন্তু আমরা এর আগে আর দেখিনি। তো শরৎচন্দ্র যখন উনি তখন তো কলকাতা থেকে চলে গেলেন বার্মা মুলুকে, এবং সেখানে তিনি অল্প কিছু কিন্তু লেখালেখি করছেন, পাশাপাশি উনি চাকরি নিয়েছেন, কেরানির চাকরি বলা যায়। এবং সঙ্গে পাঠ্য বলতে কিন্তু যে রবীন্দ্রনাথের কিছু বই এবং এই যে নবপর্যায়ের বঙ্গদর্শনের যে সংখ্যাগুলা, সেগুলা কিন্তু ওনার কাছে ছিল। উনি বারবার ঘুরে ফিরে সেগুলোই পড়েছেন, এবং সেখানে বলার চেষ্টা করেছেন যে কি তার ছন্দ, কটা তার অক্ষর, কাকে বলে আর্ট, কি তার সংজ্ঞা, ওজন মিলিয়ে কোথাও তার ত্রুটি ঘটেছে কিনা, এসব বড় কথা কখনো চিন্তা করিনি, এসব ছিল আমার কাছে বাহুল্য। তো উনি ওনার ভাষ্য অনুযায়ী যে এর চেয়ে পূর্ণতর সৃষ্টি আসলে আর কিছু হতে পারে না, কি কাব্যে কি কথা সাহিত্যে আমার ছিল এই বুঝি। অর্থাৎ এখানে আমরা যদি বলতে চাচ্ছেন যে চোখের বালি উপন্যাসের যে নায়িকা, যে বিনোদিনী, সে অল্প দিনের ভিতরেই যে বিধবা হয়েছে, এবং আমরা দেখেছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই যে বিধবা, বিশেষ করে পতিতা যে নারী, তাদের ভিতরে যে দুঃখ, যে বেদনা, যে যন্ত্রণা, সেগুলো কিন্তু উনি তার সাহিত্যে তুলে এনেছেন। তো যাই হোক, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই
থাক। আমরা আগামী ক্লাসে চোখের বালি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ততদিনে তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।